আজকে দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের রাষ্ট্রবিজ্ঞানের একটি পাঠ শুরু করছি, যে চ্যাপ্টারতে রয়েছে ভারতের শাসন বিভাগ বা এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া। এই চ্যাপ্টার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, তা হলো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী এবং পদমর্যাদা ব্যাখ্যা করো। তো সেটা ভারতের শাসন বিভাগ থেকে এই চ্যাপ্টার থেকেই প্রশ্নটা সেট হয়ে থাকে। তো আমরা জানি যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে আমরা বুঝি রাষ্ট্রের প্রধান শাসক থেকে শুরু করে প্রশাসনিক কার্যে নিযুক্ত সাধারণ কর্মচারী সবাইকে নিয়েই তৈরি হয় ব্যাপক অর্থে শাসন বিভাগ। এই শাসন বিভাগের দুটি অংশ রয়েছে, বা এই শাসন বিভাগের দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে রাজনৈতিক অংশ শাসন বিভাগের, অপরটি রয়েছে শাসন বিভাগের অরাজনৈতিক অংশ। শাসন বিভাগের যে রাজনৈতিক অংশের মধ্যে যারা রয়েছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং মন্ত্রিসভাকে নিয়ে শাসন বিভাগের অন্তর্গত। অপরদিকে অরাজনৈতিক অংশে যারা রয়েছে, অর্থাৎ প্রশাসনিক কাজে নিযুক্ত স্থায়ীভাবে উচ্চপদস্থ কর্মচারীবৃন্দ সহ সাধারণ কর্মচারীরা শাসন বিভাগের অরাজনৈতিক অংশ হিসাবে পরিচিত। তো ভারত ইউনিয়নের এই যে ভারতীয় ইউনিয়নের শাসন বিভাগ কেন্দ্র এবং রাজ্যগুলির সরকার নিয়ে গঠিত হয়ে থাকে। ভারতবর্ষের এই শাসন ব্যবস্থা, যা ব্রিটিশ সংসদীয় শাসন ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থার অনুসরণে আমাদের এই ভারতীয় শাসন ব্যবস্থা পরিচালিত হয়। ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা নিয়ে গঠিত হয়ে থাকে। ভারতের সংবিধান অনুযায়ী তত্ত্বগতভাবে শাসন বিভাগের প্রধান হলেন রাষ্ট্রপতি, কিন্তু বাস্তবে শাসন ব্যবস্থা পরিচালনা করেন প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বে মন্ত্রিসভা। অর্থাৎ তত্ত্বগতভাবে নিয়মতান্ত্রিক শাসক প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং প্রকৃত শাসক নিয়মতান্ত্রিক শাসক হচ্ছেন রাষ্ট্রপতি এবং প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী। তো ভারতবর্ষের শাসন ব্যবস্থা থেকে যে আমাদের যে প্রশ্নটা থাকে, তা হলো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী এবং তার পদমর্যাদা কি। তাহলে প্রথমে আমরা বলে রাখি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে হলে তার যোগ্যতার কি দরকার না, সংবিধানে প্রধানমন্ত্রীর যোগ্যতা সম্বন্ধে কিছু বলা হয়নি। ভারতের প্রধানমন্ত্রীকে অবশ্যই পার্লামেন্টের সদস্য হতে হয়। প্রধানমন্ত্রী পার্লামেন্টের সদস্য না হলেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারেন। তবে নিয়োগ করলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে 6 মাসের মধ্যে পার্লামেন্টের যে কোনো কক্ষ, অর্থাৎ উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা থেকে 6 মাসের মধ্যে তাকে নির্বাচিত হয়ে আসতে হয়। তখন রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ এমনিতেই থাকেন, নির্বাচিত হয়ে থাকেন। অর্থাৎ 6 মাসের মধ্যে নির্বাচিত হয়ে তাকে উঠে আসতে হবে এই পার্লামেন্ট থেকে। প্রধানমন্ত্রীর
মেয়াদ আমাদের দেশের শাসন ব্যবস্থাতে, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বৎসর। তবে সময়ের আগে লোকসভা ভেঙে গেলে প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদের পরিসমাপ্তি ঘটে 5 বছরের পূর্বে। অর্থাৎ 5 বছরের পূর্বে যদি লোকসভা ভেঙে যায় তাহলে প্রধানমন্ত্রী তার পদ থেকে অপসারিত হয়ে থাকে। প্রধানমন্ত্রীর বেতন ভারতের সংবিধানে উল্লেখ করা আছে যে প্রধানমন্ত্রীর বেতন এবং ভাতা নির্ধারণের দায়িত্ব লোকসভাকে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর বেতন ও ভাতা যাবতীয় দায়িত্ব লোকসভা কিন্তু নির্ধারণ করে থাকে। অর্থাৎ নিম্নকক্ষ লোকসভা প্রধানমন্ত্রীর যে ভাতা, গাড়ি, টেলিফোন, তার মালি বাড়িতে কাজ করার জন্য, কিংবা ডাক্তার ইত্যাদি খরচাগুলোকে তাদের বাড়ি ভাড়া ভাতা বলা হয়ে থাকে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে সংবিধানে সেরকম কিন্তু বিশদ কিছু বলা হয়নি। তবে সংবিধানের ৭৪(১) নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির পরামর্শদাতা হলেন প্রধানমন্ত্রী। সংবিধানে ৭৫(১) ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকেন। অর্থাৎ সংবিধানের ৭৫(১) নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকেন। গ্রেট ব্রিটেনের যে শাসন ব্যবস্থা, অর্থাৎ গ্রেট ব্রিটেনের যে মন্ত্রী পরিচালিত শাসন ব্যবস্থা বা সংসদীয় যে শাসন ব্যবস্থা রয়েছে, সেই শাসন ব্যবস্থার অনুকরণে ভারতে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর পরিধি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ গ্রেট ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থার অনুসরণে ভারতে প্রধানমন্ত্রীর ক্ষমতা পরিচালনা করা হয়ে থাকে। তবে ভারতের লিখিত সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতার আংশিক উল্লেখ থাকলেও বাকি সমস্ত কিছু প্রচলিত প্রথা ও সাংবিধানিক রীতিনীতির উপর নির্ভরশীল। অর্থাৎ কিছু অংশ সংবিধানে উল্লেখ করা আছে যেটা একটি খুব সংক্ষিপ্ত, আর বেশিরভাগটি প্রচলিত প্রথা ও রীতিনীতি, সাংবিধানিক রীতিনীতির উপর নির্ভর করে প্রধানমন্ত্রী তার ক্ষমতাটা প্রয়োগ করে থাকেন। এবার আমরা দেখব যে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আমরা কিছু আলোচনার চেষ্টা করছি। প্রথমে যেটা প্রধানমন্ত্রী লোকসভার নেতা, না লোকসভার নেতা বা নেত্রী হলেন প্রধানমন্ত্রী। লোকসভার কার্যক্রম তিনি স্থির করেন। লোকসভার অধিবেশন কখন ডাকা হবে, কতদিন চলবে, কোন কোন বিষয়ের উপর আলোচনা চলবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী নিজ সিদ্ধান্ত নিয়ে থাকেন। অধিবেশন স্থগিত রাখা বা লোকসভা সম্পর্কে বা লোকসভা ভেঙে দেওয়া ব্যাপারে রাষ্ট্রপতিকে তিনি পরামর্শ দিতে পারেন। প্রধানমন্ত্রী সরকারের প্রধান মুখপাত্র হিসাবে লোকসভার সরকারি নীতিসমূহ ব্যাখ্যা করে থাকেন। লোকসভা বিরোধী পক্ষের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলেন। লোকসভার নেতা হিসাবে স্পিকারকে সাহায্য করা প্রধানমন্ত্রীর অন্যতম কর্তব্য বলে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল মন্ত্রিসভার নেতা। সংবিধানে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, অর্থাৎ সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন। মন্ত্রিসভার পুনর্গঠন, দপ্তর বন্টন এবং মন্ত্রীদের মধ্যে পুনর্বন্টন প্রভৃতি ব্যাপারে প্রধানমন্ত্রী প্রভূত ক্ষমতা লক্ষ্য করা যায়। ক্যাবিনেটের সভাপতিত্ব করা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে নীতির সমন্বয় সাধন করা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ প্রধানমন্ত্রী করে থাকেন।
প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি ক্যাবিনেট মন্ত্রীদের নিয়োগ ও পদচ্যুত করতে পারেন। এই কারণে ভারতের প্রধানমন্ত্রীকে ক্যাবিনেটের মধ্যমণি বা ক্যাবিনেট তোরণের প্রধান ভিত্তি বলা হয়ে থাকে। অর্থাৎ প্রধানমন্ত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বা কাজ হচ্ছে মন্ত্রিসভার নেতা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।